আর্থিক ক্ষতি, সংসারে ভাঙন, ঘোর বিপর্যয় এড়াতে সূর্যগ্রহণের মহালয়ায় ভুলেও খাবেন না 5 খাবার। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল জ্ঞান ও শিক্ষাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি মহালয়ার নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের মহালয়ার ভোরে তর্পণ কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় মা দুর্গা অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। আগামী 2 অক্টোবর আশ্বিনের অমাবস্যা। মহালয়া সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত, তার সঙ্গে এবছর পড়েছে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত 9:13 গ্রহণ সমাপ্তি কাক ভোর 3:17 সূর্যের এই বলয়গ্রাস ভারত থেকে দৃশ্য নয়, তবে শুভাশুভ ফল নিয়ে সতর্ক থাকুন, নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়, হতে পারে আর্থিক ক্ষতি, সংসারে আসতে পারে ভাঙন, বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি। এই বিশেষ তিথিতে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, পেঁয়াজ রসুন খাওয়া থেকেও বিরত থাকুন। এই দিনে কোনো তিতো জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না বলা ভালো। এই দিন মুখ তিক্ত না করে মুখ মিষ্টি করুন, এতে সংসারে তিক্ততা এড়ানো যায় না, তাই সংসারে সৌহার্দ্য বজায় থাকে। মহালয়ায় ভুলেও ঠোঁট খাবেন না, যেহেতু কলাগাছ পূজনীয়, সেহেতু এই মাসে কলাগাছের কাণ্ড হিসেবে ঠোঁট খাবেন না। কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না মহালয়ায়, কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি, বেগুন পোড়া বা কোনো ভর্তা খাবেন না। অমাবস্যার ব্রত পালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন। কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন। নেশাজাতীয় যে কোনো খাবার থেকে দূরে থাকুন। মহালয়ার ভোরে তর্পণ, আজও নেমে আসে পূর্বপুরুষের আত্মারা। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এ সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই একপক্ষকাল মানে 5 দিন পর লোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা। জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখশান্তির প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে, আর তা কালো তিল হতে হবে। ব্যবহার করতে হবে আর তা কালো তিল হতে হবে। তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়া তর্পণ করতে হবে। সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে করে তাদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তাঁরা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাঁদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। মহালয়া পক্ষের 15টি তিথি আছে। তাদের নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তাঁর পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। তবে অমাবস্যার দিন তিথি না থাকলেও সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয়। যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন। এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয়।
উল্লেখ্য, গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে, আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূতা হন। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে। আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দৌহিত্ররা মাতামহের তর্পণ করেন। পৌরাণিক বিশ্বাস, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পাখির রূপ ধরে নেমে আসে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে তাদের কোনোভাবেই অসন্তুষ্ট করা উচিত নয়। অতঃপর পিতৃপক্ষের এই বিশেষ সময়ে পশু পাখিদের সেবা করার বিধানও রয়েছে। হিন্দু শাস্ত্রে মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তাঁর আত্মা স্বর্গে গমন করছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করেই তাঁদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 1-6 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপরই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 1-6 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। অনেকে আবার বলেন, ইন্দ্র না কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, সনাতন মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেন্ডেয় পুরাণে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে যারা অপারগ তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন। শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয়, তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয়। এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের 6 প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয়। ডেক্সেল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেননের মতেও পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে। এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে। পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ।